আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে আমরা আপনাদের সম্মুখীন হয়েছি। আমরা আমাদের ব্রিফিং এখনই শুরু করতে যাচ্ছি। আমাদের ব্রিফিংটা আমরা কয়েক স্তরে, আমরা এখানে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমি আছি, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে আমি খন্দকার রফিকুল ইসলাম, অ্যাডিশনাল আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন। আমাদের অ্যাডিশনাল কমিশনার ডিএমপি ক্রাইম নজরুল ইসলাম আছেন, অ্যাডিশনাল পুলিশ কমিশনার ডিবি শফিকুল ইসলাম আছেন। এখানে আমাদের ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার মহোদয় আছেন, কর্নেল মুস্তাফিজ সাহেব আছেন, আমাদের এআইজি মিডিয়া শাহাদাত আছেন, এবং উইং কমান্ডার ইন্তেখাব আছেন র্যাব হেডকোয়ার্টারের পক্ষ থেকে। আমরা মূলত আপনাদের ইনফরমেশন গুলো দিব এবং আপনাদের প্রশ্নেরও সম্ভাব্য জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আমাদের সাম্প্রতিক যে আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চলমান আছে। এই অভিযানের আপডেট সম্পর্কে আমি আইজি মিডিয়াকে তার পরিসংখ্যান উপস্থাপনের জন্য বলবো। সরে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এআইজি মিডিয়া শাহাদাত বলছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন 13 ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হয়েছে এবং গতকাল রাত 12টা পর্যন্ত এখন পর্যন্ত যে আপডেটগুলো আছে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং অপারেশন ডেভিল হান্ট ফেজ 2-তে এখন পর্যন্ত চেকপোস্টের সংখ্যা হচ্ছে 15,662টি এবং আমরা এই সময়কালে 1,51,232টি গাড়ি তল্লাশি করেছি এবং মোটরসাইকেল তল্লাশি করেছি 1,71,000 এবং এর মধ্যে অবৈধ মোটরসাইকেল উদ্ধার হয়েছে 2,452টি এবং এই অপারেশনে এখন পর্যন্ত 6,598 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোট আগ্নেয়াস্ত্র আমরা ইতিমধ্যে প্রায় 56টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। তার মধ্যে রাইফেল আছে 1টি, রিভলভার 5টি, পিস্তল 60টি, শুটার গান 11টি, পাইপ গান 8টি। এখন পর্যন্ত এটা হচ্ছে আমাদের আপডেট। আর যদি এর পরবর্তীতে আমাদের অন্যান্য সংস্থা ব্রিফ করবে এবং আপনাদের প্রশ্ন থাকলে পরবর্তীতে বলবো। ধন্যবাদ। এটা 13 ডিসেম্বর রাত থেকে গতকাল রাত 12টা পর্যন্ত। ধন্যবাদ। আপনার পুরো নামটা যদি একটু বলেন। এইচএম শাহাদাত হোসেন। এবারে আমি অনুরোধ করছি আমাদের শহীদ ওসমান হাদির ঘটনা বিষয়ে ব্রিফ করবেন আমাদের ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি কর্মরত আছি। আপনারা সবাই অবগত আছেন যে গত 12 ডিসেম্বর 2025 শুক্রবার শরীফ ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 8ম আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিঝিল ওয়াক্তা মসজিদ হতে জুম্মার নামাজ শেষে নির্বাচনের প্রচারণা সমাপ্ত করেন। অতঃপর তিনি অটোরিকশা যোগে তার বড় ভাই ওমর হাদি সহ সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা করেন। পিছনে 2 জন দুষ্কৃতকারী হেলমেট পরিহিত অবস্থায় একটি মোটরসাইকেলে তাকে অনুসরণ করতে থাকে। বিজয়নগর পানির ট্যাঙ্কির অভিমুখে বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর দুপুর আনুমানিক 14টা 20 ঘটিকার সময় পিছন হইতে তাকে অনুসরণ করা মোটরসাইকেল থেকে তাকে গুলি করে দ্রুত মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখমপ্রাপ্ত হন। তাকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গত
18/12/2025 তারিখে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংক্রান্তে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয় এবং এই মামলার সঙ্গে পরবর্তীতে যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, আমরা 302 ধারা সংযুক্ত করি। মামলাটি বর্তমানে ডিবি কর্তৃক তদন্তাধীন। ঘটনার বিষয়ে যদি আমরা বলি, আপনারা জানেন যে 2:20 ওনাকে মোটরসাইকেল আরভি গুলি করে। এই সম্পর্কে আমরা প্রাপ্তির পরে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে যাই। আমরা ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ কালেক্ট করি, ঘটনাস্থলে উপস্থিত যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল, প্রত্যক্ষদর্শী ছিল, তাদের কাছ থেকে ঘটনার তথ্য এবং ব্যক্তিবর্গের বর্ণনা সহ অন্যান্য ফুটেজ সংগ্রহ করে আমরা চেষ্টা করি আসামিকে শনাক্ত করার জন্য। আসামিকে আমরা প্রায় রাত 9টার দিকে আমরা নিশ্চিত হতে পারি যে 9টার দিকে এই যে বিভিন্ন সিসি ফুটেজ ক্যামেরা, তারপরে অন্যান্য স্টিল কিছু ছবি পাই আমরা। তাকে যে আসামি শুটার যে উনি হচ্ছে ফয়সাল করিম মাসুদ, ওর এলাইজ রাহুল আর কি। ওনাকে শনাক্ত করার পরে তারপরে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি। সেই চেষ্টায় বাংলাদেশের বিভিন্ন স্থানে, আপনার মোহাম্মদপুরে, নরসিংদীতে, সাভারে সহ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ধারাবাহিক অপারেশন পরিচালনা করি। এই অপারেশন পরিচালনার কারণে আমরা মোটামুটি 10 জনকে গ্রেপ্তার করতে পারি। আমরা ছিলাম, র্যাব ছিল, বিজিপি ছিল, তারপরে টিএমপি পুলিশ ছিল, জেলা পুলিশ ছিল, সকলেই। এই আলোচিত ঘটনার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হয় যে প্রত্যেকটা ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার যেন আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। তারই ধারাবাহিকতা আমরা বললাম যে ঘটনার সংশ্লিষ্টতায় আমরা 10 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করি এবং এই গ্রেপ্তার তাদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ঘটনায় যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করে দিচ্ছি। ঘটনায় যে গান দিয়ে শুট করা হয়েছে সেই গান উদ্ধার করা হয়েছে, গান সহ আরো 3টি গান উদ্ধার করা হয়েছে। তাছাড়া গুলি এবং আরো কিছু ডকুমেন্ট জব্দ করেছে, কিছু ব্যাংকের চেক জব্দ করা হয়েছে, ওদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, মোবাইল ফোন সহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এখন মামলাটি তদন্তাধীন। আমরা আসামিদেরকে রিমান্ডে নিয়ে এসে, পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি এবং দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করছি। এটি ছিল আমাদের। যারা গ্রেপ্তার হয়েছে তারাই কি আসলে আসামি নাকি অন্য কোনো? না, যারা গ্রেপ্তার একটা করে একটু যদি বলেন। মূল আসামি দেশের বাইরে চলে গেছে, কথাটি কি সত্য না? প্রশ্ন উত্তর পরে এটা কিন্তু আরো অংশ আছে আমাদের বিজিবি আছে। তারা এইটারই অংশ না, এটা ওনারা অংশ বলুক। আমরা প্রশ্নের জবাব দিব। মামলা যেহেতু আমার কাছে তদন্তাধীন, এখানে অন্যান্য সংস্থা কাজ করেছে, তো সেই জন্য আমরা বলতেছি আপনার বিজিবি ছিল, র্যাব ছিল, আপনারা ওনাদের র্যাবের পক্ষ থেকে সার্বিকভাবে মামলা যেহেতু তদন্তাধীন, আমার কাছে যে কোনো প্রশ্ন উত্তর আমরা আপনাদেরকে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি উইং কমান্ডার ইন্তেখাব, র্যাবের মুখপাত্র হিসেবে এখানে উপস্থিত আছি। আমার ধারণা আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। গত 12 ডিসেম্বর 2025 সময় দুপুর 2:23 ওসমান হাদিকে গুলি করা হয় এবং এই সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্তের উদ্দেশ্যে ক্রাইম সিন পরিদর্শন, বিভিন্ন তথ্য এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় হত্যা ঘটনায় জড়িত মোটরসাইকেলের দ্বিতীয় আসনধারী এবং শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করে। ফয়সালের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রযুক্তির সহায়তায় জড়িত অপর ব্যক্তি মোটরসাইকেল চালক আলমগীরকেও শনাক্ত করা হয়। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটির সম্ভাব্য নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল 546375, যার মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জানতে পারা যায় যে ফয়সাল করিম তার স্ত্রীর বাসা নরসিংদীতে 11 ডিসেম্বর আনুমানিক সকাল 6টা পর্যন্ত অবস্থান করেন। তারপর তিনি আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা করে আনুমানিক সন্ধ্যা 8টায় তার বোন জেসমিনের বাসায় পৌঁছান। পরদিন 12 ডিসেম্বর ভোর 5টায় আগারগাঁও থেকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর
গ্রিন জোন রিসোর্ট এর উদ্দেশ্যে উবার যোগে যাত্রা করেন এবং আনুমানিক সকাল 5:30টায় গ্রিন জোন রিসোর্টে উপস্থিত হন। আগারগাঁও থেকে রওনার পূর্বেই ফয়সাল তার বান্ধবী মারিয়াকে ভোর 4টায় ওই রিসোর্টে উপস্থিত থাকার জন্য বলে। তদন্ত সূত্রে 13 ডিসেম্বর 2025 তারিখে উবার চালক ও গ্রিন জোন রিসোর্টে বয়কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মারিয়ার অবস্থান শনাক্ত করা হয় এবং আনুমানিক 2টার দিকে পাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন সকালে সেখানে সহযোগী আলমগীরের সাথে ফয়সাল করিম প্রথমে মাদক সেবন করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন, যার অনেক কিছুই মারিয়া শুনে ফেলে। এক পর্যায়ে মারিয়া বুঝতে পারেন যে ওসমান হাদির বিষয়ে তারা উত্তেজিত স্বরে আলোচনা করছে। পরবর্তীতে ঘটনার দিন তারা উবার যোগে সকাল আনুমানিক 9টায় রিসোর্ট ত্যাগ করে আগারগাঁওয়ে তার বোনের বাসায় এসে উপস্থিত হন। উক্ত বিষয়টি গ্রিন জোন রিসোর্টের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নিশ্চিত হই। এক্ষেত্রে গ্রেফতারকৃত মারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে 13 ডিসেম্বর আনুমানিক দুপুর 12টার সময় শিপুকে নরসিংদী হতে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত শিপুর দেওয়া তথ্য অনুযায়ী 14 ডিসেম্বর সকাল 6টায় ফয়সালের স্ত্রী সামিয়াকে নরসিংদী হতে গ্রেফতার করা। 15 ডিসেম্বর আগারগাঁওয়ে উপস্থিত ফয়সালের বোনের বাসা শনাক্ত করে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গোলাবারুদ, বিপুল সংখ্যক চেক এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ কবিরকে ফয়সালের সাথে ইনকিলাব কালচার সেন্টারে উপস্থিতের বিষয়টি নিশ্চিত করা হয় এবং পরবর্তীতে তাকে 15 ডিসেম্বর দুপুর 1টায় ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সালের স্ত্রী সামিয়ার তথ্য অনুযায়ী গত 16 ডিসেম্বর সকাল আনুমানিক 5টায় ঢাকার কেরানীগঞ্জ থেকে ফয়সালের মা ও বাবাকে গ্রেফতার করা হয়। ফয়সালের মা ও বাবার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফয়সালের শ্যালক শিপুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিপুর বন্ধু মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয়। এখন এ পর্যায়ে আটককৃত অভিযুক্ত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিম্নোক্ত তথ্য সমূহ আমরা জানতে পেরেছি, যা আপনাদের সামনে উপস্থাপন করছি। ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর ফয়সাল ও আলমগীর পুনরায় আগারগাঁওয়ে যায় এবং হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল ও গোলাবারুদ লুকানোর পরিকল্পনা করে। অস্ত্রের ব্যাগটি সে তার বাবাকে দিয়ে তার শ্যালক শিপুর নিকট হস্তান্তর করতে বলে এবং সিএনজি যোগে সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ফয়সালের বাবা ব্যাগটি শিপুর কাছে হস্তান্তর করে। শিপু এই ব্যাগটি নরসিংদীতে ফেরত নিয়ে গিয়ে তার বোন অর্থাৎ ফয়সালের স্ত্রী সামিয়ার নিকট দিয়ে দেয়। সামিয়া ব্যাগটিকে পুনরায় শিপুর কাছে দিয়ে এটিকে লুকানোর জন্য বলে দেয়। পরবর্তীতে শিপু তার বন্ধু মোহাম্মদ ফয়সালকে বাসায় ডেকে সেই ব্যাগটি দিয়ে দেয় গোপন করবার উদ্দেশ্যে। মোহাম্মদ ফয়সাল তার বাসায় ব্যাগটি রাখার পর সোশ্যাল মিডিয়ায় দেশের সার্বিক পরিস্থিতি দেখে ভীত হয়ে পার্শ্ববর্তী তরুয়ার বিলে অস্ত্র এবং গোলাবারুদ সহ ব্যাগটি ফেলে দেয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 41 রাউন্ড গোলাবারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। র্যাবের মূল লক্ষ্যই হলো অপরাধ নির্মূল করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা। আর তাই এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। পরবর্তী অংশের জন্য আমি বিজিবি সেক্টর কমান্ডার স্যারকে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার, ময়মনসিংহ সেক্টরে কর্মরত আছি। আপনারা জানেন যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে
4427 কিলোমিটার এলাকার সীমান্ত জুড়ে আমাদের কাছে দায়িত্বটা পালন করতে হয়। এই দায়িত্ব পূর্ণর অধিকাংশ এলাকাটাই হচ্ছে খাল, নদী, বিল, জঙ্গল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং একটা এলাকা। বেসিক্যালি 12ই ডিসেম্বর রাত 8:30 থেকে আমরা আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা পেয়ে আমাদের সীমান্তবর্তী যে বিওপি গুলো আছে, এই বিওপি গুলার অধিকাংশ জনবলই আমরা নিয়োজিত করি। ক্যাম্পের জাস্ট সামান্য কিছু লোক পাহারায় রেখে সমস্ত লোককে আমরা ডিপ্লয় করে দিই গ্রাউন্ডে সতর্ক থাকার জন্য। এখানে একটু উল্লেখ করি, আমাদের পাহাড়ি এলাকা আপনারা যারা গিয়েছেন সীমান্তবর্তী এলাকাতে, তারা হয়তো দেখে থাকবেন, বিশেষ করে ময়মনসিংহ সেক্টরের কথাটা যদি আমি আপনাদেরকে বলি, এর পুরোটাই হচ্ছে পাহাড়ি। অপর পাশে মেঘালয় পাহাড়, এই পাশে হচ্ছে আমাদের সমতল জায়গা। এই জায়গাতে আমাদের প্রতিটা বিওপির সীমিত সংখ্যক জনবল দিয়ে 8 থেকে 10 কিলোমিটার জায়গা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা রাত দিন ঝড় বৃষ্টি সবসময় আমাদেরকে দায়িত্বটা পালন করতে হয়। অর্থাৎ একটা দলকে, সীমিত জনবলের একটা দলকে 8 কিলোমিটার, সীমান্তের ডান বাম 8 কিলোমিটার এবং সীমান্ত থেকে বাংলাদেশের ভিতরে আরো 8 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু আমরা দায়িত্ব পালন করি। এই চাঞ্চল্যকর ঘটনাটা যখন ঘটে তখন আমরা সব লোক আমরা মাঠে অলরেডি ডিপ্লয়মেন্টে গিয়েছি, আমরা চেকপোস্ট স্থাপন করেছি। নর্মাল সময় আমাদের যে পেট্রোল কার্যক্রমটা চলে সেটা জাস্ট আমরা ডাবল করে দিই, কারণ আমরা ক্যাম্পে আর কোনো লোকই রাখিনি, একটা লোক আমরা রাখিনি আদার দেন শুধুমাত্র ক্যাম্পের নিরাপত্তাটা ছাড়া। 13 ডিসেম্বর যখন আমরা তথ্য পাই যে এই হত্যাকারী ময়মনসিংহ এর দিকে এসছে, তখন সাথে সাথেই আমরা একই সাথে পুলিশের সাথে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলাতে একসাথে আমরা যৌথ অপারেশন করব। সেই লক্ষ্যে সারা রাত ব্যাপী পুলিশ এবং বিজিবি একসাথে সমন্বয় করে আমরা রাত ভরে অপারেশনটা পরিচালনা করেছিলাম। বেসিক্যালি মূল সন্দেহভাজন হিসাবে, পাচারকারী হিসাবে যার নাম বারবার উঠে এসছে, সে ফিলিপের কথাটা, সেই ফিলিপের কল হিস্ট্রির সূত্র ধরেই কিন্তু এই অপারেশনগুলো পরিচালনা করা হয়েছিল। ফিলিপের নামটা কেন উঠে আসছে এটা আমরা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে, আপনাদের মিডিয়ার কাছ থেকে এই নামটা আমরা বারবার পেয়েছি এবং পরবর্তীতে পুলিশের তথ্যের মাধ্যমে, কল হিস্ট্রির মাধ্যমে এই জিনিসটা আসলে উঠে আসছে ফিলিপের নামটা। আমরা ওই রাতে ফিলিপকে পাইনি, কিন্তু ফিলিপ যেখানে অবস্থান করছিল সেখানে তার স্ত্রী, তার শ্বশুর এবং অপর একজন সহযোগীকে আমরা গ্রেফতার করে নিয়ে এসে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ সিস্টেমে আমরা পুলিশের কাছে হস্তান্তর করে দিই। এর পরের দিন 15ই ডিসেম্বর, এর 2 দিন পরে 15 ডিসেম্বর আমরা ফিলিপের আরো 2 জন সহযোগী কিন্তু আমরা আটক করে এবং পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি, এটা শেরপুর জেলার নালিতাবাড়ি থানাতে। এখন এই ফিলিপকে গ্রেপ্তার করার লক্ষ্যে, ফিলিপের প্রসঙ্গটা বারবার উঠে আসছে কারণ সে একজন অন্যতম সন্দেহভাজন এবং মানব পাচারের সাথে জড়িত বলে এখনো বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। এই ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি, এটা এখনো চলমান আছে। বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, প্লাস সাইড বাই সাইড যত ধরনের টুলস ব্যবহার করা সম্ভব সেই টুলসটা আমরা ব্যবহার করছি তাকে গ্রেফতার করার জন্য। সীমান্তে মানব পাচারের ঘটনা যেটা ঘটে, এটা কিন্তু আমরা নিয়মিতভাবে যারা পাচারের সাথে জড়িত থাকে তাদেরকে আটক করি, পুলিশের কাছে আমরা তাদেরকে দিয়ে থাকি এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়। আপনাদেরকে জাস্ট এতটুকু একটু বলতে চাই, সীমান্তর অতি নিকটে যারা অবস্থান করে বা একদম কাছাকাছি যারা অবস্থান করে তাদের অধিকাংশই চোরাচালানের সাথে কম বেশি জড়িত থাকে এবং এই চোরাচালানের সাথে আবার যারা জড়িত থাকে তাদের অধিকাংশই আবার যখনই সুযোগ পায় মানব পাচারের সাথেও জড়িত থাকে। সো স্পেসিফিক যখন আমরা কোনো তথ্য না পাই তখন কাউকে ধরাটা আমাদের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা যখন পুলিশের মাধ্যমে যখন 13 তারিখে যখন আমরা নিশ্চিত হলাম যে এদিকে আসছি এবং ফিলিপ নামে একটা লোক জড়িত আছে, তাকে গ্রেফতার করার জন্যই কিন্তু আমরা কার্যক্রম গ্রহণ করেছি। বর্তমানে ফিলিপ এবং তার সাথে আরো যে সহযোগী আছে, বিশেষ করে যদি আমি বলি জেমি চিসিন এবং দিক্কি রংদি, এই 2 জন, আরো 2 জন সহযোগী, তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে ফিলিপ তো আছেই। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের এই কার্যক্রমটাকে সাফল্যজনক করার জন্য আমি আপনার সাংবাদিক ভাই যারা আছেন, সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের মাধ্যমেও, কারণ আপনাদের কাছে অনেক সংবাদ আসছে, আমাদের সাথে যদি সেটা শেয়ার করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট আপনাদেরকে দিতে পারবো বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে।
আপনাকে প্রশ্ন করবো এখন। আমরা আরেকটা ইস্যু যে ময়মনসিং এর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা বিষয় হলো যে এই যে যখন নাকি এই যে ওসমান হাদির যখন শুট হয়, তখন এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটা ব্রিজ করে বলেছে যে ভারতে সে চলে গেছে এবং ভারত থেকে তাকে ফেরতের জন্য ভারতীয় সরকারকে আবেদন জানিয়েছে বা অনুরোধ করেছে। তৎপরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফ করা হয়েছে এবং বিবৃতি দেওয়া হচ্ছে, সে বলেছে যে এটা এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। আমার প্রশ্ন হলো যে সেই খিলাফ ফয়সাল সে যে ভারতে চলে গেছে, এটা আপনারা কিভাবে কনফার্ম হলেন বা পররাষ্ট্র উপদেষ্টা কিভাবে, সরকার কিভাবে কনফার্ম হলেন? এখানে আমি এটা একটু বলেন। add করি, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে আপনারা 40টা সূত্র ধরে ফিলিপকে আটক করেছেন। না না না, আটক করার চেষ্টা করেছি, আমরা ধরতে পারিনি। তিনজনকে চেষ্টা করতেছে। এখন পর্যন্ত যে আমরা গণমাধ্যম খবর পেয়েছি যে মানব পাচারের কয়েকজনকে মনে হয় আপনারা আটক করেছিলেন, এমন একটা তথ্য এসেছে। তাদের কাছে কি তথ্য পেয়েছেন? আসলে কি সে এটা পুলিশ তদন্ত করছে। আমাদের কাজটা তো আসলে আটক করে এরপরে তদন্তের কাজে আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে। এটা একটা অন্য ফয়সাল কি আসলে দেশে আছে নাকি ইন্ডিয়া চলে গেছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য সবশেষ অবস্থানটা কোথায়? শেষেরটাই বলি, শেষ অবস্থানটা কোথায় এটা জানলে তো আমরা আপনাদের সামনে আরো হয়তো এই ব্রিফিং এরই হয়তো এইভাবে দরকার হতো না। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এইভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কিনা থাকলে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের ডিবি প্রধানকে একটু আমি একটু আমার একটা ছোট্ট প্রশ্ন ডিবি প্রধানকে, যে জেল থেকে যেভাবে হোক বের হয়েছে ফয়সাল, বের হওয়ার পর সেই ছাত্রলীগের একটা থানার সভাপতি, আপনারা কি জানেন সে দেশে আছে না বিদেশে গেছে? কি তথ্য আছে আপনার সব? না, স্যার যেটা বললো এটাই আমি রিপিট করতেছি, এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন, এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসছে। তদন্তের সাথে আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। পররাষ্ট্র উপদেষ্টা কিভাবে বললেন? এটা স্যার হত্যাকাণ্ডের মানে মেইন কারণে এই হত্যাকাণ্ড হয়েছে, আপনার কি পেলেন? যতগুলো মোটিভটা কি ছিল? কোনো মোটিভ কি, এটা তো আপনি জানেন যে কি জানতে পারলেন যে হত্যাকাণ্ডের আসলে উদ্দেশ্যটা কি ছিল? প্রাথমিকভাবে এখনো ওটা জানা যায়নি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকে হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করতে পারিনি, কাজে ওইভাবে জানা যায়। এখন ঘটনাটা যে ঘটেছে, এই ঘটনার সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয় দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটাই আমরা তদন্তে আমি যেটা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে কিন্তু বড় ধরনের তাণ্ডব দেখেছি কিছুদিন ধরে। তাহলে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছে না? যে এখনো আপনারা খুঁজছেন সবকিছু? না, সিরিয়াসলি নিয়ে এই ঘটনা সংকেতে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, তারপরে গুলি যে আর্মস ব্যবহার হয়েছে সেই আর্মস ব্যবহার করে চলেছে এবং আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভব, যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি। এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি এবং ঘটনার শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম। কাজে আপনি যেটা বলতেছেন যে এটা সরকার গুরুত্ব দেয়নি, এই কথাটা মনে হয় আপনার সাথে আমার যে প্রশ্নটা ছিল, যে প্রশ্নটা আমি থেমে গেলাম, বিল্লাল আমার প্রশ্নটা শেষ হোক। ছবিটা আপলোড করেছিল, সেই বলা হয়েছে সে ভারত থেকে ছবিটা আপলোড করেছে। এই ছবিটাকে আপনারা ফরেনসিক করেছেন কিনা? আমরা এটাও মাথায় নিচ্ছি, এখন এটা তো বলা যায় এটা তদন্তাধীন বিষয়। এরকম আপনি যেটা বললেন যে ভারত থেকে ছুটে, আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে
ঢাকা শহরের এক জায়গায় ইয়ে আছে, বিভিন্ন তথ্য আসতেছে। তার তদন্তের স্বার্থে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বসতেছি, আমরা সবগুলো ইয়ে খুঁজতেছি, সবগুলো যে যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনায় আমরা দেখছি। আপনার কাছে আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জেল থেকে বের হওয়ার পর ছাত্রলীগের সভাপতি এবং আরেকজন হচ্ছে আহ্বায়ক হচ্ছে কবির, যাকে আপনারা অ্যারেস্ট করেছেন, সে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি থানা। তো এরা জেল থেকে বের হওয়ার পর এরা কিভাবে এই ঢাকার মধ্যে এই অকারেন্সটা করলো এবং তারা কিভাবে ফ্রিলি চলাফেরা করতো? আমি শহীদ ভাই, আমি এর সাথে একটু ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যোদ্ধা আদি মারা গেছেন, আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে হাদির পাশে খুনির সাথে বসেছিল। আপনারা কি এটা ফাইন্ড আউট করেছেন যে হাদির পাশে সেই খুনিটা কিভাবে, কার মাধ্যমে আসছে, কার মাধ্যমে যোগাযোগ করে তার পাশে বসার সুযোগটা পেয়েছে, মাস্টার, এই জিনিসটা আপনারা পেয়েছেন কিনা? এটা তো একটা বড় তদন্তাধীন বিষয় যে উনি ওখানে কিভাবে আসলো, এরকম একজন ক্যান্ডিডেট, উনি একজন এত পপুলার একজন ব্যক্তিত্ব বা নেতা, তার এখানে কিভাবে আসলো, এটা আমরা তদন্ত করতেছি। আগামী কতদিনের মধ্যে এই মামলাটা মোটামুটি আপনারা কনক্লুশনে আসতে পারবেন বলে মনে করতেছে? এতে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতেছি। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে 10 দিন হয়ে গেছে যিনি উনি বলা হচ্ছে এখন অবস্থানে আপনারা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেননি। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? সফলতা ব্যর্থতা ওভারঅল এটা আপনারা বলতে পারবেন ব্যর্থতা আছে কিনা। আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো, আমাদের পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স, তারপরে ডিএমপি, ডিএমপি, বিজিবি, যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা ইনগেজ করেছি, উনি ব্রিফ করেছেন আপনাদেরকে। সাথে সাথে র্যাব আছে। এইটা এখন যে কোনো একটা ঘটনা ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই, অনেক সময় টেক্স টাইম। তো এই আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে। আমরা আমাদের বলা হয়েছে ভাই বলেন, এটা হতে পারে রাজনৈতিক হত্যাকাণ্ড, কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে আপনারা এমন কোন প্রুফ পেয়েছেন? এইটা আমরা আমাদের তদন্ত সংস্থা ডিবি তারা ইয়ে করেছে। আমরা এখনো এরকম কোনো ক্লিয়ার কোনো ইয়েতে আসতে পারিনি। এই এই বিষয়গুলো আমরা পুরো তদন্তটা কনক্লুড করলেই তখন আপনাদেরকে বলতে পারবো। চেয়ারম্যান এই যে কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যানের নাম বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে তিনি মাস্টার মাইন্ড, আপনারা এরকম কিছু পেয়েছেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজনকে প্রথম মোটরসাইকেলের মালিক হিসেবে গ্রেফতার করা হয়ে গেছিল, তাকে পরে জানা গেল যে তার নাম্বার প্লেটটি ভুয়া। তো তার ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত হচ্ছে? এটা যেটা হয়েছে যে ওরা তো মোটরসাইকেলের যে অরিজিনাল নাম্বারটা, সেই নাম্বারটা ফয়সালের বাবা চেঞ্জ করেছে, করে একটা ভুয়া মোটরসাইকেল নাম্বার দিচ্ছে। আমরা যখন প্রথম সিসি ক্যামেরার ফুটেজ পাই ইয়ে করে, তখন ওই নাম্বার প্লেটটা দিয়ে আমরা মোটরসাইকেলের মালিকটা বের করলাম। আসলে তো এটা ভুয়া একটা মোটর নাম্বার। ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোকের, সেই ভদ্রলোক মোটরসাইকেল কিনে 8 মাস আগে বিক্রি করে দিয়েছে। কাজে আমরা তাকে নিয়ে আসছি এবং তখন মামলা দায়ের হয়নি। এটা করার জন্য আমরা তাকে কি করলাম, তখন তাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো তো আমাদেরকে জানতে হবে, বিআরটিএ যাচাই করতে হবে, আমাদেরকে মোটরসাইকেল দোকানে যেতে হবে। এই জন্য তাকে আমরা 54 করেছিলাম। পরে যখন আমরা অরিজিনাল মোটরসাইকেলের নাম্বার প্লেটটা উদ্ধার করতে পারলাম এবং তখন তাকে আমরা করেছি। আজকে তার শুনানি আছে, 54 থেকে তাকে রিলিজ করে দেওয়ার জন্য আমরা তাকে রিলিজ করে দিই। আপনারা 10 জন অ্যারেস্ট করেছেন বলেছেন, আমরা কি বিজেপি, র‍্যাব সহ টোটাল 10 জন এই মামলার সঙ্গে টোটাল 10 জন। অস্ত্রগুলো উদ্ধার হয়েছে, এগুলোর কি আপনার ব্যালিস্টিক টেস্টে কি ব্যবহৃত হয়েছে? ওইটাই ব্যবহৃত হয়েছে না, এটা তো পরীক্ষা করতে দিতে হবে। আমরা ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গেছে এবং বুলেটের সেগুলো নিয়েছি। অস্ত্র এখন নিয়ে আসতেছি। অস্ত্র তো জানেন যে অস্ত্র মামলাটা হয়েছে নরসিংদীতে, ওখান থেকে আমরা কোর্টের প্রেয়ার দিয়ে নিয়ে আসতেছি, নিয়ে এসে আবার কোর্টের প্রেয়ার দিয়ে তারপরে এটা ব্যালিস্টিকের জন্য পাঠাতে হবে। এটা আমরা অনগোয়িং প্রসেস। দুজনের পদত্যাগ দাবি করা হয়েছে, যদি কোনো ব্যবস্থা বা আসামি ধরা না পড়ে সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখছেন কিনা, কি নির্দেশনা দিয়েছে?
আমরা অবশ্যই জনদাবি বা পাবলিকের যে রিসেন্টমেন্ট সেটাকে তো সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের করণীয় কি আছে, আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি, এটা আমরা অব্যাহত রেখেছি। এটা এইটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। আপনাদের প্রদেশের এখনো আসামি দেশে না বিদেশে সেটাও তো জানা গেল না। না জানা যায়নি। শুধু শাহিন চেয়ারম্যান না, আমি যেটা বললাম যে যাদের যাদের নাম আসতেছে আমরা অনেকে আমাদের নজরদারিতে আছে। আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি এবং তদন্তে প্রাপ্ত হলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করবো। সবাইকে ধন্যবাদ এবং সোশ্যাল মিডিয়া সবাইকে ধন্যবাদ। ওই আসামির আইপি নাম্বার অমুক নাম্বার দিয়ে ভারতে গেছে, এইগুলো কি এটার ব্যাপারে আপনারা অ্যাকশন নিচ্ছেন না কেন? বিভ্রান্তি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলো, এগুলো আমরা ইয়েতে আমাদের সাইবার এক্সপার্ট যারা তারা এটা ভেরিফাই করছে। যারা এরকম গুজব ছড়াচ্ছে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। এটা আমাদের ইয়েতে মাথায় আছে। ইসের যে গুজব কোনটা কোনটা সঠিক এটা যাচাই করতে আমাদের অবশ্যই সময় লাগে। তো এটা আমাদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের গুজব আছে, তো এগুলো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। আর চেকের বিষয়টা, একটা চেক আসছিল, চেক উদ্ধারের একটা বিষয় আছে, চেকগুলি কারা দিতে, কথা বলতে চাইছিলেন যে একটা ভিডিও দেখলাম যে থানার মধ্যে থেকে দীপুচন্দ্র দাস পরবর্তীতে রাস্তায় চলে গেল, আসলে পুলিশ কি ব্যর্থ হয়েছে? চেকের এটা ওইটা বলবো। চেক উদ্ধার করা হয়েছে, চেক যেগুলো উদ্ধার করেছে কিছু সংখ্যক দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তির নামে চেক, এগুলো সাইন করা এবং অ্যামাউন্ট বসায়, এটা পাওয়া গেছে। টাকা আছে না না না, এগুলো চেক জাস্ট বইয়ের ভিতরেও সিগনেচার করে রেখে গেছে, ডেট ছাড়া কোনো টাকা অ্যাকাউন্টে টাকা না। আর অ্যাকাউন্টের ব্যাপারে আমরা যে কয়টা অ্যাকাউন্ট করেছি আমরা ইয়েতে বাংলাদেশ ব্যাংকে লিখেছি, পিএফআর এ লিখেছি, এটা ইয়ে করার জন্য যাতে করে। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এটা লাস্ট আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা ডেভিল হান্ট অপারেশন বলেছেন, অর্ডার দিয়েছেন, এভারেজে প্রতিদিন 1500-1600 অ্যারেস্ট হচ্ছে। এটা ডেভিল হান্ট অপারেশন আগেও এবং এখনো এই সংখ্যাটা কিন্তু এই রেঞ্জের মধ্যেই আছে। তাহলে ডেভিল হান্ট অপারেশনটা মাধুর্য কি? না না না, এই জায়গার মধ্যে ভুল হচ্ছে। না, এখানে আমাদের ডেভিল হান্ট অপারেশনের এক্সক্লুসিভ 900-800 এরকম গ্রেপ্তার আছে, আর ওয়ারেন্ট এক্সিকিউশনের আরো একটা ইয়ে আছে, ওইটা বোধহয় এখানে দেওয়া হয়নি। আমরা এই অপারেশন রিলেটেড যেহেতু কথা বলেছি, দেখছি যে 1500-1600 আপনারা স্টেটমেন্ট দেয়, পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদেরকে মেসেজ দেয় এবারে যে 1500, 1550, 1600 এর মধ্যে না, অপরাধী গ্রেপ্তারের ইয়েটা আমার মনে হয় যে বেড়েছে, অনেকটা বেড়েছে। আমি আর যদি শেষ করে দেন। আমরা যৌথভাবে এখানে ব্রিফটা করতে চাইলাম, এখানে আমরা সবাই ছিলাম, এখানে টাইমটা বিভিন্ন জায়গায় তো করি আমরা। থ্যাংক ইউ।